বাঙালি তো ত্রিপুরায় আছে, আসামেও আছে, পশ্চিমবঙ্গেও আছে। তাহলে ওই পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে যদি বলা হয় তোমরা বাংলাদেশের ভিতরে আসো, ত্রিপুরার তোমরা বাংলাদেশে আসো, আসামের তোমরা বাংলাদেশে আসো, একটা বাংলাদেশ আমরা গঠন করি, কিন্তু তাতে তারা রাজি না। কারণ তারা দেখেছে এটা যদি একত্রিত করা হয় এটা অধিকাংশ হবে মুসলমান, আর মুসলমানদের অধীনে আমরা থাকলে পরাধীন হিসেবে থাকবো, এটা আমরা পারবো না। ধারাবাহিক ইতিহাসের বিবর্তন আমরা যদি দেখি, মুসলমানদেরকে তারা দূরে সরিয়ে হিন্দুদের প্রতিপক্ষ তারা দাঁড় করিয়েছে। আমি বলেছি আগে 550 বছরে এখানে সম্প্রীতির একটা অবস্থান এই ভারতবর্ষে ছিল, কিন্তু ব্রিটিশদের আমলে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো এমন পর্যায়ে চলে গিয়েছিল। 47 সালে দেশ বিভাগের সময় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় আপনারা জানেন যে কলকাতায় যে দাঙ্গা হয়েছিল, কলকাতা রায়ট, সেখানে 4000 মানুষকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছিল। নোয়াখালী রায়ট হয়েছিল, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা ধারাবাহিকভাবে 4-5 বছর ধরে এমনভাবে হয়েছে। ইভেন 47-এ দেশ বিভাগের সময়ও এখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে মানুষেরা তারা ট্রানজেকশন করে মাইগ্রেট হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এরকম যাওয়ার সময়ও লাশের বহর রাস্তায় পড়েছিল। এটা হচ্ছে আমাদের এই বঙ্গপ্রদেশের বিনির্মাণের ইতিহাস। এবং 47-এর যে অনিবার্য বিভাগ যখন এই দেশ হবে, তার পূর্ববর্তী সময়ে এই অঞ্চল নিয়ে একটা কনস্পাইরেসি করা হয়েছে। এই বিভাগটা কখনোই চায়নি এই যে যারা হচ্ছে কংগ্রেসের নেতা ছিল বা হিন্দুদের নেতা ছিল যারা, এখানে তো 1905 সালে যখন আপনারা জানেন বঙ্গভঙ্গ করা হয়েছিল, তখন তারা একটা স্লোগান দিয়েছিল বন্দে মাতারাম। তারা বলেছিল যে বাংলা ভাগ করা যাবে না, এবং ব্রিটিশদের বিরুদ্ধে চরম আন্দোলন তারা শুরু করেছে। যদিও বিভাগের পরে এই অঞ্চলের মুসলমানেরা অনেক উন্নতি এখানে হয়েছিল, কিন্তু তারা ব্রিটিশরা হিন্দুদের খুশি করার জন্য তারা মাত্র অল্প কয়েকদিনের 6 বছরের ব্যবধানে 1911 সালে এই বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। এবং বাধ্য হওয়ার পরে তখন রবীন্দ্রনাথ খুশি হয়েছিল, হিন্দু নেতারা খুশি হয়েছিল, যার ফলে রবীন্দ্রনাথ স্বাগত জানিয়ে ব্রিটিশদের জন্য একটা গান রচনা করেছিল, যেটা ভারতের জাতীয় সঙ্গীত। এই সঙ্গীতটা এখনো পর্যন্ত জাতীয় সঙ্গীত হিসেবেই তাদের আছে। এটা হচ্ছে হিন্দুদের এই ব্রিটিশ তোষণ নীতির একটা নজির হিসেবে এখনো পর্যন্ত এটা প্রকাশ্য রয়ে গিয়েছে। ধারাবাহিকভাবে 47-এর দেশ বিভাগের সময়ও তৎকালীন সময়ে বল্লভভাই প্যাটেল, এরপরে গান্ধী সাহেব, এরপর জওহরলাল নেহরু, তারা স্ট্রিক্টলি এখানে স্পষ্ট বক্তব্য দিয়েছিল যে দিল্লির অধীনে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে বঙ্গভঙ্গ আবার করা হলে এটা আমরা মেনে নিব এবং করা হোক। এ ব্যাপারে তারা ছিল অনমনীয়। দিল্লির অধীনস্থ হবে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে তারা বঙ্গভঙ্গ চেয়েছিল, 47-এর ঘটনা। এরপরে মুসলমানরা তখন চেয়েছিল যে না, আমরা দিল্লির অধীনে না, স্বাধীন একটা বঙ্গপ্রদেশ চাই। সুতরাং বঙ্গভঙ্গের যে সীমানাটুকু আমাদের রয়েছে, এই সীমানাটুকু আসাম দাও, ত্রিপুরা দাও, এটা দিয়ে বঙ্গভঙ্গের এই সীমানাটা দিয়ে আমাদের স্বাধীনতা তোমরা দিয়ে দাও, তাহলে আমরা পাকিস্তানের সাথে আর যাওয়ার দরকার নেই। কিন্তু এটা কংগ্রেসের নেতারা কখনোই চায় নাই, যার ফলশ্রুতিতে তারা মুসলমানরা একসাথে হতে চেয়েছিল। এখানে একটা বড় ট্রিক হচ্ছে, এখানে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়, তো বাঙালি তো ত্রিপুরায় আছে, আসামেও আছে, পশ্চিমবঙ্গেও আছে। তাহলে ওই পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে যদি বলা হয় তোমরা বাংলাদেশের ভিতরে আসো, ত্রিপুরার তোমরা বাংলাদেশে আসো, আসামের তোমরা বাংলাদেশে আসো, একটা বাংলাদেশ আমরা গঠন করি, কিন্তু তাতে তারা রাজি না। কারণ তারা দেখেছে এটা যদি একত্রিত করা হয় এটা অধিকাংশ হবে মুসলমান, আর মুসলমানদের অধীনে আমরা থাকলে পরাধীন হিসেবে থাকবো, এটা আমরা পারবো না। কিন্তু মুসলমানদের আবার ইনভাইট করা হচ্ছে যে তোমরা এটা চাও কেন, একসাথে হও, ভারত একসাথে থাকুক। অথচ এইখানে 200 বছরের ইতিহাস দেখা গিয়েছে, যেখানে ভারত শাসন আইন 1935 সালে করা হয়েছিল, যার অধীনে 1937 সালে যেখানে নির্বাচন করে এখানে যে মেসাকার তৈরি করা হয়েছিল, যে একটা স্পষ্ট একটা সীমারেখা তৈরি করা হয়েছিল মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা বিবাদ রেখা, যা অধিকাংশ মুসলমানরাই তখন চায় নাই। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই মুসলমানরা সম্মুখে সমরে থেকে তারা নেতৃত্ব দিয়েছিল, এবং অধিকাংশ ক্ষেত্রে মুসলমানদের নিহতের সংখ্যাও অনেক বেশি। আপনারা জানেন যে দিল্লির যে গেট রয়েছে, সেখানে স্বাধীনতা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যেটা দিল্লির ইন্ডিয়ান গেট, সেখানে সংগ্রামীদের নামের একটা তালিকা রয়েছে। সেখানে তালিকায় রয়েছে 95,300 জনের নাম, তার মধ্যে প্রায় 61,945 জনের নাম রয়েছে যারা হচ্ছে মুসলমান। সুতরাং ব্রিটিশ বিরোধী দীর্ঘ সময়ের সংগ্রামের আন্দোলনের ইতিহাসে মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করেছিল, যার আন্দোলনের রেখায় বঙ্গপ্রদেশ থেকে তারা ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছে। এখানে কতগুলো আন্দোলন তারা করেছে আপনারা জানেন। 1763 থেকে 1800 সাল পর্যন্ত মজনু শাহের নেতৃত্বে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, এবং এখানে 1000 জনের একটা বাহিনী নিয়ে তারা কাজ শুরু করলেও ধারাবাহিকভাবে 40 বছরের ব্যবধানে তাদের সংখ্যা প্রায় 50,000-এর অধিক
উত্তীর্ণ হয়েছিল। আর 1767 থেকে 68 সালে এখানে ত্রিপুরায় শমশের গাজীর নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল। 69 সালে আবু তোরাবের বিদ্রোহ হয়েছিল। 1975 সালে ফকির ফরম শাহের নেতৃত্বে মোমেন শাহিতে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, এবং ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। এখানে একটা বই আমি পড়ছিলাম যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের কন্ট্রিবিউশনটা কেমন, এটা নিভিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে মুসলমানদেরকে ইনহিউমিলেট করা হয়েছে। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1881 সালে তার ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে এখানে মুসলমানরা আগে মূলত হিন্দু ছিল, হিন্দু থেকে তারা মুসলমান হয়ে গিয়েছে, এবং এখানে তাদের যাত্রাটা এরকম, তাদের পূর্বের কোনো ইতিহাস নেই। অথচ এই বঙ্গপ্রদেশের লড়াই সংগ্রামের দীর্ঘ সময়ের একটা ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস, এটাকে পাশ কাটানো হয়েছে। এখানে ব্রিটিশ ভারতের অধীনে মুসলমান সংগ্রামীদের ইতিহাস নিয়ে অসংখ্য বই, নালন্দা পাবলিকেশন থেকে প্রকাশিত কয়েকটা বই আমি দেখেছি, যেখানে পড়লে আপনারা বুঝবেন কি পরিমাণে লড়াই সংগ্রামে মুসলমানেরা তাদের জীবনকে এখানে বিলীন করে দিয়েছিল। সুতরাং এই দেশটা 47 সালে যখন ধর্মের ভিত্তিতে এবং তাদের অধিকার ফেরত পাওয়ার জন্য দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, এরপরেই শুরু হলো এইখানে দিল্লির মাথা চারা দেয়া। কারণ 1000 কিলোমিটার দূর থেকে পাকিস্তান এখানে শাসন করতে পারবে না। আবার পাকিস্তান শাসক গোষ্ঠীর একটা চরম দুর্বলতা ছিল, তারা নেতৃত্বের দিক থেকে আমার ভাষায় আমি বলবো অথর্ব টাইপেরই ছিল। এই মানুষগুলো 9 বছরের ব্যবধানে তাদের কোনো একটা কনস্টিটিউশন দাঁড় করাতে পারে নাই। জিন্না সাহেবের 1 বছরের মৃত্যুর পরবর্তী সময়ে নিজেদের মধ্যে একটা সমন্বিত শাসন ব্যবস্থা প্রণয়নের যে দক্ষতা থাকা দরকার ছিল, পাকিস্তানের এখানে ঘাটতি ছিল, দুর্বলতা ছিল, যার অনিবার্য পরিণতি হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশের জন্ম হয়েছে। এবং বাংলাদেশ যে এই ভৌগোলিক সীমারেখায় যেখানে রয়েছে, যা 3 দিক থেকে ভারত বেষ্টিত রয়েছে, একদিক থেকে মিয়ানমার বা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, সুতরাং এই ছোট্ট ভূখণ্ডটাতে বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকবে না, এটা তো স্বাভাবিক বিষয়। এবং আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম যে পাকিস্তান যখন বাংলাদেশকে নাকি নিতেও চায়নি এবং বলেছিল এটা আসলে বাস্তবসম্মত একটা ডিস্ট্রিবিউশন না, কিন্তু তখন অধিকাংশ বাংলাদেশের মানুষেরা চেয়েছিল আমরা পাকিস্তানের সাথে থাকবো, ভারতের সাথে থাকবো না। কারণ এখানে এত বৈষম্য এবং এত হত্যাযজ্ঞের ঘটনাগুলো এখানে ঘটেছিল, মুসলমানদের অন্তরগুলো তখন বিষিয়ে উঠেছিল। তারা এইভাবে চেয়েছিল যে মুসলমানরা তাদের ধর্ম, তাদের তাহজিব তামাদ্দুন, ঈমান, আকীদা নিয়ে স্বতন্ত্রভাবে বেঁচে থাকতে চায়। কিন্তু 23 বছরের ব্যবধানে এইখানে দীর্ঘ সময়ের একটা কনস্পাইরেসি হয়েছে, যার ফলশ্রুতিতে 1971 সালে এসে আমাদেরকে আবার অস্ত্র নিতে হয়েছে, আবার স্বাধীনতার যুদ্ধ করতে হয়েছে। মানুষ মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু মাত্র কয়েকদিনের পরিতৃপ্তির ঢেকুর গোনা ছাড়া আর কিছুই ছিল না। 71-এর মুক্তিযুদ্ধের পরে স্বাভাবিকভাবেই সেখানে আর একটা উত্থান হয়েছিল কমিউনিজমের। কমিউনিস্টরা চেয়েছিল যে তারা হয়তো মস্কোপন্থী বা পিকিংপন্থী একটা দেশ পাবে যেটা কমিউনিজমের অধীনস্থ থাকবে, কিন্তু তারা দেখলো যে দিল্লিপন্থী হয়ে গিয়েছে। তখন তারা সর্বহারা পার্টি গঠন করলো। এই পার্টিটা গঠন করে তারা অস্ত্র পাবে কোথায়? তখন অস্ত্রাগার লুট করা শুরু করলো। লাল সন্ত্রাস নামে বই আছে, লাল রাজনীতি, আব্দুর রহিম সাহেবের, আব্দুর রহমানের লেখা বই আছে, আরো এই সন্ত্রাসের ইতিহাস নিয়ে দীর্ঘ একটা বই খাতা আপনারা দেখতে পাবেন। তারা গুপ্ত রাজনীতির পথ বেছে নিল এবং অস্ত্রাগার লুট করলো। দেশকে অস্থিতিশীল করার জন্য চরম আকারে তারা হামলা, মামলা, হত্যাযজ্ঞ, খুন খারাপি এগুলো শুরু করলো। এর ফলশ্রুতিতে শেখ মুজিব বাধ্য হয়ে এই দেশে আবার তিনি প্যারালালি একটা বাহিনী গঠন করলেন এবং তাদেরকে শায়েস্তা করার জন্য রক্ষী বাহিনী গঠন করতে হলো, এবং দেশকে বাকশালের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের ভূমিকা আমি বলবো অনস্বীকার্য ছিল। এবং এই দেশের মানুষের মধ্যে একটা আতঙ্কের সংস্কৃতি তারা তৈরি করেছিল, যার ফলশ্রুতিতে 72-এর বাকশাল। কিন্তু বাকশাল তো বাকশালের জন্য কয়েকদিন আগেই তো হাজার হাজার মানুষ জীবন দেয়। মানুষেরা তখন আবার গর্জে উঠেছিল, কথা বলতে চাইতো, স্বাধীনতা চাইতো, দেয়া হলো না। এরপরেই তো বিচ্ছিন্নতা কিছু ঘটনা, 75-এর অনিবার্য একটা ঘটনা ঘটলো, পরপর আরো নভেম্বরে দুইটা আরো সেনা অভ্যুত্থানের ঘটনাগুলো ঘটলো। সেনা অভ্যুত্থান পরবর্তী স্টেবল হতে পারলো না, সেখানে আর একটা কনস্পাইরেসি করে দীর্ঘ 10-12 বছরের আমরা একটা সেনা শাসন সেখানে দেখলাম। এই সেনা শাসনের আমলে ইউনিভার্সিটিগুলো, হলগুলো ছিল অরক্ষিত, বিশ্ববিদ্যালয়গুলোকে কুপিয়ে কুপিয়ে তারা হত্যা করেছে মানুষদেরকে, সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল সেখানে। এরপরে মানুষের আবার স্বৈরাচারের বিরুদ্ধে নামলো। স্বৈরাচারের যখন পতন হলো তখন মানুষ বুঝেছিল যে একটু মনে হয় প্রশান্তি আমরা পেলাম, কিন্তু প্রশান্তির ঢেকুর সাময়িক সময় গিললেও তাদের কপালে যা হওয়ার তাই হয়েছে। আবার তাদের সামনে এমনও শাসন ব্যবস্থা এসেছে যেখানে করাপশন, যেখানে নেপোটিজম, যেখানে ম্যালপ্র্যাকটিস অফ পাওয়ার, যেখানে সব কিছু এমন অবাধে ব্যবহার করা হচ্ছিল রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে যে জিনিসগুলো মানুষের আসলে চায়নি। সেখানে সংবিধানের
কোনো তোয়াক্কা না করে এখানে বলা হচ্ছে বিচার ব্যবস্থা স্বাধীন, এখানে বলা হচ্ছে বিচার ব্যবস্থা থেকে নির্বাহী বিভাগকে স্বাধীন করা হয়েছে। সব স্বাধীনতা মুখে মুখে ক্ষমতার কেন্দ্রবিন্দু এক প্রধানমন্ত্রীর হাতেই চলে গেল। সে যা বলে, যেভাবে বলে সেভাবেই নিয়োগ হচ্ছে। এভাবে যখন এই দেশের গণতন্ত্র, তথাকথিত সকল গণতন্ত্র চলছে, মানুষেরা তখন এ থেকে নিস্তার পাওয়ার জন্য চেষ্টা করছিল। আসছে আবার সেনা শাসন, 6 থেকে 8 সাল পর্যন্ত চললো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা হয় এটা, এর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তারা তো একচেটিয়া ক্ষমতার ম্যান্ডেট পেয়ে গিয়ে নিজেদেরকে মনে করেছে এই দেশের ভূখণ্ডের আদি নিবাসী, চেতনার ধ্বজাধারী, চেতনাকে বিক্রি করে চেতনার ফেরিওয়ালা হয়ে দীর্ঘ সময় ধরে বাকশালের মতো একটা জিনিস তারা কায়েম করলো। আবার এটা নব্য ফ্যাসিবাদ। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের সম্পদ একেবারে কুক্ষিগত করে ফেলেছে। ৭৬,০০০ কোটি টাকা এই দেশের একটা ব্যাংক থেকে লুটপাট করা হচ্ছে। আশ্চর্য বিষয়, $234 বিলিয়ন এখান থেকে শ্বেতপত্রের হিসেব। অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, শ্বেতপত্রের হিসেবের বাইরেও অনেক হিসেব আছে। এই হিসেব কিতাবগুলো ক্যালকুলেশন করলে এটা 300-350 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এত টাকা আমাদের এই দেশ থেকে লুটপাট করছে মাত্র 15 বছরের ব্যবধানে। এই দেশের মাথাপিছু আয় এখনো $3,000, এটা শুভঙ্করের ফাঁকি। গিনি কোএফিসিয়েন্টের হিসাব করলে এখানে আমাদের মাথাপিছু আয়ের মধ্যে ডিসপারশনটা, ইনকাম লেভেলের ডিসপারশন অনেক বেশি। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পালন করছি 2006 থেকে 2030 সাল পর্যন্ত। যুব শ্রেণীর সংখ্যা বাংলাদেশে এখন বেশি, আর কিছুদিনের ব্যবধানে অর্থাৎ 2030 সালে এই দেশে 70% থাকবে কর্মক্ষম মানুষ এবং যুবক শ্রেণী, অথচ তাদের ট্রেন আপের ব্যবস্থা করা হয়নি। ডায়াসপোরাদের মধ্যে অভিজ্ঞতার অভাব, তারা হচ্ছে গাড়ি মোছার জন্য বিদেশে যাচ্ছে। তাদেরকে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে না, দক্ষ বানানো হচ্ছে না, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না। কালচারাল হিজিমনি দিয়ে এদেশের মধ্যে সুস্পষ্ট দুইটা ফ্র্যাগমেন্টেশন, ডিফারেন্সিয়েশন তৈরি করে রাখা হয়েছে। এদেশের মানুষের মধ্যে ইতিহাস বিকৃত করে একটা নোংরা ইতিহাসে একটা প্রচলন চালু করা হয়েছে। মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে ক্যাম্পাসগুলোকে। কারণ মাদক এবং নারী নিয়ে যদি ক্যাম্পাসের যুব সমাজগুলো পড়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কথা বলার লোক আর তারা দেখবে না। সুতরাং তারা একচেটিয়ায় এই দেশকে যুগের পর যুগ শাসন করবে, এটা তারা মনে করে নিয়েছিল। আমাদের অতিথিরা রয়েছেন, ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমি যা সিনপস সেটা বললাম।